ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আজ ফ্রিকি ফ্রাইডেতে আপনাদের জন্য লেখক রাজকুমার মাহাতোর কলম থেকে মাকাল ঢিবির পার। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, রাজকুমার মাহাতোর মাকাল ঢিবির পার। আজকের রাতটা একটু অন্যরকম, শান্ত, শীতল। চারিদিকটা কেমন যেন গুম মেরে আছে, মনে হয় ঝড় উঠবে। দিনু চাদরটা গায়ে লেপটে বসে আছে নিজের ঘরে। ঘর বলতে ওই আর কি, একটা গুমটি মতন করে দিয়েছে কর্তৃপক্ষ। দিনু ওখানেই থেকে পাহারা দেয় রাতে। হোটেল তৈরি হচ্ছে, তাও আবার নাকি 5 তারা। ওসবে আর দিনুর কি এসে যায়? রাতে পাহারা দেওয়ার ডিউটি পেয়েছে, পাহারা দেবে। মাস গেলে হাতে টাকা পাবে, অর্ধেক মদে ওড়াবে, অর্ধেক সংসারে দেবে। এর থেকে বেশি আর কি করবে? আজ 5 দিন হলো দিনু এখানে রাতে থাকে। আগে একটা লোক থাকতো, সে নাকি 5 দিন আগে হঠাৎ করেই উধাও হয়ে গেছে। কোথায় গেছে, কেন গেছে, কেউ জানে না। তাই দিনুকে দিয়ে হোটেল কর্তৃপক্ষ কি যেন একটা কাগজে আঙুলের ছাপ নিয়ে নিয়েছে, আর কঠোরভাবে বলেছে পালালে পুলিশে দেবে। রাত এখন প্রায় 1টা। জায়গাটা ভীষণ শুনশান। এই জায়গায় এত বড় একটা হোটেল বানিয়ে যে আদতে কোনো লাভ হবে না তা দিনু জানে। তবুও বাবুদের মনস্থির করে নিয়েছেন যখন, তখন তো কমপ্লিট না করে থামবেন না। হঠাৎ একটা আওয়াজে চমকে উঠল দিনু। বাইরে যেন একটা বাচ্চা চিৎকার করে উঠল না? কিন্তু এই সময় তো এখানে বাচ্চা কোত্থেকে আসবে? না না, ভুল শুনেছে সে। আবার চাদরটাকে ভালো করে মুড়ি দিয়ে বসে একটা প্যাক বানালো দিনু। মদের নেশাটা আজ চড়েছে ভালো। বিকেলের দিকে মাকাল ঢিবির ওপারের পুকুর থেকে 4টে বাটা মাছ ধরেছিল ছিপ দিয়ে। লাল করে সেটাই ভেজে চাট হয়েছে দেশি মদের। মাথাটা ঝিমঝিম করছে, দারুণ লাগছে নেশা হয়ে। নেশা না হলে মদ খাওয়ার মজাটা পাওয়া যায় না। মাথাটা নুইয়ে পড়েছে দিনুর, চোখ দুটো বন্ধ হয়ে আসছে, শরীরটা কেমন যেন হালকা হয়ে উঠছে। ঠিক এই সময় আবার একটা চিৎকারে কেঁপে উঠল দিনু। বাইরে একটা মহিলা কণ্ঠস্বর শোনা গেল। অস্পষ্টভাবে কিছু একটা বলে চিৎকার করে উঠল কোনো এক মহিলা। কিন্তু এত রাতে এখানে মানুষ, তাও আবার মহিলা। ভগবান কি তবে দিনুর দিকে মুখ তুলে চেয়েছেন? এতদিনে কি দিনুর একটা হিললে হবে? মেয়ে মানুষের স্বাদ তার জীব কি আজ পাবে? বৃদ্ধা মাকে নিয়ে এই 32টা বসন্ত তার কেটে গেল। মদ খাওয়ার বদ অভ্যাস ভীষণ, তাই কেউ মেয়ে দিতে চায় না। মনে মনে খুব খুশি হলো দিনু। টলতে টলতে উঠে দাঁড়ালো সে। পা কাঁপছে, শরীরে তেমন বল নেই, কিন্তু বল ঠিক এসে যাবে। পাশে রাখা লাঠিটা হাতে নিয়ে বাইরে বেরোলো সে। তাকিয়ে দেখল এদিক ওদিক, না, কেউ কোথাও নেই। মনের ভুল হয়েছে তার। আসলে নেশার ঘোরে উল্টোপাল্টা শুনছে সে। মাকাল ঢিবির ওদিকটা একবার তাকালো দিনু। কি একটা টিলা মতন, তাকেই সবাই নাম দিয়েছে মাকাল ঢিবি। তবে দিনু একবার চড়তে গিয়েছিল ওই ঢিবির ওপর, কিন্তু পারেনি। মাঝখানে উঠেই হাঁপ ধরে গেছিল ওর। আসলে মাকাল ঢিবিকে দূর থেকে দেখে যতটা নিচু মনে হয়, আসলে সেটা ততটাও নিচু নয়। একটা ছোটখাটো পাহাড় বলা যেতে পারে। যাই হোক,
উদাস মনেই একবার হেসে উঠল দিনু। ধুস, নেশা মানুষকে যে কি কি শোনায়, কি কি দেখায়, তার আর কোনো মাথা মুন্ডু নেই। সে পেছন ফিরে ঘরে ঢুকতে যাবে, ঠিক সেই সময় তার কানে আবার একটা আর্তনাদ ভেসে এলো। বাঁচাও, বাঁচাও, জ্বলে গেলুম, বাঁচাও, বাঁচাও, জ্বলে গেলুম, বাঁচাও, আমাদের বাঁচাও, জ্বলে গেলুম, বাঁচাও। এবার একটা কণ্ঠস্বর নয়, একাধিক কণ্ঠস্বর দিনুর কানের পর্দাটা ফাটিয়ে দিল যেন। হাত পা কাঁপছে দিনুর। ধীরে ধীরে ফিরে তাকালো সে। তার হাতের লাঠিটা তখনও শক্ত করে ধরা। না, কেউ কোথাও নেই। ভয় পেয়েছে দিনু। এই শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। বাইরের জঙ্গলটায় কুয়াশা আর অন্ধকার একে অপরকে এমনভাবে জড়িয়ে রেখেছে যে সামনের কিছুই দেখা যাচ্ছে না। দিনু মনে সাহস জোগাড় করে কাঁপা কাঁপা স্বরে দুবার চিৎকার করে বলল, এই, কে কে ওখানে? হ্যাঁ, সামনে আয় মাগি। ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, দিনুকে ভয় দেখাচ্ছিস? কেউ কোনো সাড়া দিল না। দিনু আরও দু একবার চিৎকার করল, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বরঞ্চ তার চিৎকারে যেসব ঝিঁঝি পোকাগুলো এতক্ষণ ডাকছিল তারাও চুপ করে গেছে। দিনু একবার মুচকি হেসে মনে মনে বলল, আমাকে দেখাবে ভয়, পালিয়েছে মনে হয়। কথাটা মনে মনে বলতে বলতেই সামনে তাকালো দিনু, আর তার চোখ ধাঁধিয়ে গেল সামনের আলোয়। এ কি, এত আলো কোথা থেকে এলো? আলো না আগুন? না না, এ তো আগুন। দিনুর সামনে আগুন জ্বলছে হু হু করে, ঠিক যেন দাবানল, আর সেই দাবানলে গাছেদের সাথে পুড়ছে ঘর বাড়ি। ওই তো অনেকগুলো মেয়ে মানুষদেরও দেখা যাচ্ছে। হায় হায়, এই ছোট ছোট একটা বাচ্চাও চিৎকার করে কাঁদছে। কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? এত আগুন কোথা থেকে এলো? এত মানুষ! সবার আর্তনাদে চারপাশটা হাহাকার করছে। না না, এভাবে কেবল দেখলে হবে না। বাচ্চাগুলোকে অন্তত বাঁচাতে হবে। দিনুকে যেতে হবে ওই আগুনে। নিজের চোখের সামনে এতগুলো মানুষ মরে যাবে আর সে কিচ্ছু করবে না। না না, এ হতে পারে না। দিনু সামনের দিকে দৌড় লাগালো। হাতের লাঠিটা নিচে পড়ে গেছে কখন। সে দৌড়তে দৌড়তে লক্ষ্য করলো তার চারপাশে আরও অনেক পুরুষ দৌড়চ্ছে সেই আগুনের দিকে। সবার পরনে ধুতি, খালি শরীর। হাতে ওটা কি? কিসের যেন একটা পতাকা। দিনু ভালো করে লক্ষ্য করল, পতাকাগুলো ভারতের পতাকা। এই সময় এরা কারা? ভারতের পতাকা হাতে আগুনের দিকে দৌড়াচ্ছে কেন? মুহূর্তের মধ্যে দিনুর চারপাশটা যেন পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ যে পুরুষ মানুষগুলোকে সে দৌড়তে দেখছিল, এখন তারা প্রত্যেকেই এক একটা নর কঙ্কালে পরিণত হয়েছে। দিনু দৌড় থামিয়ে দাঁড়িয়ে পড়ল। সামনের দিকে তাকাতে তার পিঠ বেয়ে একটা চোরা স্রোত নেমে গেল নিচের দিকে। সামনে এতক্ষণ যে মহিলার বাচ্চাগুলো আগুনে জ্বলছিল, তারাও প্রত্যেকে পরিণত হয়েছে এক একটা নরকঙ্কালে। আর সেই নরকঙ্কালগুলোর মুখ থেকে বেরিয়ে আসছে আর্তনাদ। না না, আর এগোনো যাবে না। পেছনের দিকে পালাতে হবে দিনুকে। পেছন দিকে ফিরে দৌড় লাগাতে শুরু করলো দিনু, কিন্তু পারল না। তার আশেপাশে থাকা নরকঙ্কালগুলো তাকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল সেই আগুনে। দিনুর চিৎকার সেই নারকীয় দৃশ্যে বন্দী হয়ে থেকে গেল চিরদিনের জন্য মাকাল ঢিবির পারে। জয়নিং লেটারটা হাতে পাওয়া মাত্র শান্তনুর খুশির সীমা রইল না। বছর দুয়েক হয়ে গেল সে দীঘার একটা হোটেলে চাকরি করছে। হোটেল ম্যানেজমেন্ট করেছে শান্তনু চক্রবর্তী,
সেইভাবে কোনো চাকরি না জোটায় শেষে এই দীঘার একটা 3 তারাযুক্ত হোটেলে চাকরি নিয়েছিল। কিন্তু আজ তার খুব আনন্দের দিন। আজ সে মনের মতো একটা চাকরি পেয়েছে। অনেক দিন ধরেই যদিও কথা চলছিল, তবুও আজ জয়নিং লেটারটা হাতে পেয়ে ওর খুব আনন্দ হয়েছে। সাহাবাবু মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে এসে বললেন, শান্তনু, তোর জন্য খুব ভালো লাগছে ভাই। আগামী 10 বছরও এখানে পড়ে থাকলে তুই এই জায়গাটা পেতিস না, যেটা তুই আজকে ওখানে পেয়েছিস। শান্তনু হেসে বলল, ঠিকই বলেছেন সাহাবাবু, বলতে পারেন একেবারে আমার স্বপ্ন পূরণ হলো। আরে রেনসিয়া গ্রুপের হোটেল মানে সেই ইলাই ব্যাপার, সেই হোটেলের ম্যানেজার হও আমি। এই স্বপ্ন পূরণের ভাষা বলে বোঝানো যাবে না। সাহাবাবু কিছু না বলে একটা গোটা রসগোল্লা শান্তনুর মুখে পুড়ে দিলেন। তারপর ভুরু কুঁচকে বললেন, আচ্ছা, জায়গাটার নাম যেন কি বললি? আগে বেহিডুরি। বেহিডোরি? সেটা আবার কোথায়? পুরুলিয়ায়। জায়গাটার নাম শুনে ভুরুটা কুঁচকে গেল সাহাবাবুর। তিনি শান্ত স্বরে বললেন, শান্তনু, আমার কেমন যেন ভালো লাগছে না জানিস। পুরুলিয়ার মতো জায়গায় এত দামি হোটেল চলবে তো ভাই? তারপর দেখা গেল হোটেলই চললো না, তোকে ছাঁটাই করে দিল। তখন একুল ওকুল দুকুলি যাবে। একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও ভাই। শান্তনু মুচকি হেসে বলল, না না, 5 বছরের এগ্রিমেন্ট আছে। হোটেলের এখন কেবল এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, আমাকে ওখানে থেকেই সমস্ত ডেকোরেশনটা সামলাতে হবে। হোটেল পুরোপুরি চালু হতেই এখন ওই বছর দেড়েক তো লাগবেই। আমি কি আর সারা জীবন ওখানে থাকবো নাকি সাহাবাবু? একটাই এক্সপিরিয়েন্স হবে, তাই। শান্তনুর কথার মাঝখানেই সাহাবাবু বললেন, দেখ যেটা ভালো বুঝিস। তবে তোর আগামী জীবনের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভ কামনা রইল। শান্তনু হাসল, আর কোনো কথা বলল না। ডেস্ক থেকে নিজের জিনিসপত্রগুলো একটা ব্যাগে ভরতে শুরু করল। শান্তনু যখন বেহিডোরি পৌঁছল এসে, তখন বেশ রাত হয়েছে। হাতে থাকা ডিজিটাল ওয়াচটার দিকে তাকাতেই তার লাইটটা জ্বলে উঠল। এখন রাত 9:50। স্টেশন থেকে বাইরে আসতেই চমকে উঠল শান্তনু। স্টেশনের বাইরেটা যেন কোনো এক নরকপুরী। এত নিস্তব্ধতা, একটাও লোক নেই, কোনো গাড়ি নেই। অথচ কথা ছিল হোটেল থেকে গাড়ি আসবে তাকে রিসিভ করতে। শান্তনু পকেট থেকে মোবাইলটা বের করতে যাবে, এমন সময় একটা বাইকের আওয়াজ কানে এলো। মুখটা তুলে সামনের দিকে তাকাতেই দেখল একটা কম বয়সী ছেলে একটা বাইক নিয়ে এগিয়ে আসছে তার দিকে। ফোনটা আবার পকেটে রেখে দিল শান্তনু। বাইক আরোহী তার সামনে এসে বাইক থেকে নেমে বলল, আসলে একটু দেরি হয়ে গেল, রাস্তা খারাপ তো তাই। শান্তনু হেসে বলল, নো প্রবলেম, তুমি এসে গেছো এটাই অনেক। আমি তো ভাবছিলাম আজকের রাতটা আমাকে এই জনমানব শূন্য স্টেশনেই কাটাতে হবে। আচ্ছা, তুমি অচিন্ত তাই তো? আগে স্যার, আমি অচিন্ত মাইতি। চলুন স্যার, আপনার থাকার সমস্ত ব্যবস্থা হয়ে রয়েছে। বাইকটার দিকে তাকিয়ে ভুরু কোঁচকাল শান্তনু। মুচকি হেসে বলল, আমার লাগেজের সংখ্যাটা দেখো। বাইকে এত লাগেজ কি করে যাবে? অচিন্ত এতক্ষণ লক্ষ্য করেনি শান্তনুর ব্যাগগুলো। এখন সেদিকে তাকিয়ে সেও কিছুটা চিন্তিত হলো। সত্যি তো, এতগুলো ব্যাগ তার এই খাটারা বাইকে যাবে কিভাবে? কিন্তু শান্তনু স্যারকে তার চিন্তা দেখালে চলবে না। আগেই এতগুলো লোক পালিয়ে গেছে এখান থেকে। এখন যদি ইনিও বেঁকে বসেন তাহলেই বিপদ। অচিন্ত এদিক ওদিক একবার দেখে বলল, 2 মিনিট দাঁড়ান স্যার, আমি দেখছি যদি কোনো ভ্যান ট্যান পাই। শান্তনু ট্রলিটার ওপর বসে একটা সিগারেট ধরালো। মিনিট 5 পর একটা গরুর গাড়ি নিয়ে ফিরে এলো অচিন্ত। এর আগে গরুর গাড়ি ছবিতে দেখেছিল শান্তনু, এখন লাইভ দেখছে। বাপরে, গরু না ষাঁড় ওগুলো, কি লম্বা লম্বা শিং। গাড়োয়ানের দিকে তাকিয়ে চমকে গেল শান্তনু। কিরকম একটা কঙ্কালসার চেহারা লোকটার, যেন হাড়ের ওপর কেবল একখানি মাংসের প্রলেপ। চোখজোড়া কোটরে ঢুকে গেছে, পরনে একখানি মলিন ধুতি, শরীরের উপরিভাগ খালি। এত শীতেও লোকটা এরকম খালি শরীরে আছে কি করে? ভেবেই গাটা যেন শিউরে উঠল শান্তনুর। অচিন্ত বলল, চলুন স্যার, লাগেজগুলো গাড়িতে তুলে দিন, আপনি আমার বাইকে আসুন। শান্তনু বলল, না না অচিন্ত, আমি গরুর গাড়িতেই যাব।
বহুদিনের শখ আমার গরুর গাড়ি চাপা, আজকে সুযোগ পেয়েছি, কেউ ছাড়ে নাকি? হ্যাঁ, কিন্তু স্যার ওই গাড়িটা অনেক দেরিতে পৌঁছাবে, বাইকে আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আরে তাড়াতাড়ি পৌঁছে করবোটা কি? তুমি বরঞ্চ একটা কাজ করো, ওকে ঠিকানা দিয়ে দাও, ও আমাকে পৌঁছে দেবে। আর শোনো, তুমি আমার জন্য গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করো, বুঝলে? বেশ, আপনাকে ওখানে আবার রেখে দিয়ে আমাকে আবার হোটেলে ফিরতে হবে। অচিন্তর কথা শুনে শান্তনুর খানিকটা খটকা লাগলো। তার মানে ওই নির্মাণরত হোটেলে তাকে একাই থাকতে হবে। সে আর কোনো কথা না বলে গরুর গাড়িতে উঠে বসল। গারোয়ান তার সব ব্যাগগুলো এক এক করে তুলে রাখল। যাওয়ার আগে অচিন্ত বেশ কড়া স্বরে গারোয়ানকে বলল, তাড়াতাড়ি পৌঁছে দিও, আমি অপেক্ষা করব, পথে আবার ঠেকে ঢুকে যেও না যেন। গারোয়ান কোনো কথা না বলে হুই হুই শব্দ করে গাড়ি চালাতে শুরু করলো। শান্তনুর খুব আনন্দ হচ্ছে আজ। রাস্তায় এদিক ওদিক খেলতে দুলতে চলেছে তার গাড়ি। চারিদিকটা যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবুও যেন এই রাত তার কাছে মায়াবী এক রাত। বেশ কিছুটা এগিয়ে এসেছে শান্তনুর গাড়িটা। গারোয়ান মাঝে মাঝে হেই হুই শব্দ করছে। গাঢ় অন্ধকারে তার মুখটাও দেখা যাচ্ছে না। শান্তনু পেছন থেকে প্রশ্ন করল, দাদা, আপনার ঠান্ডা লাগছে না? গারোয়ান কোনো উত্তর দিল না। শান্তনু আবার তার দ্বিতীয় প্রশ্ন করল, আচ্ছা, এখানে কি প্রত্যেক দিন এই সময় এইরকমই নীরবতা থাকে? আগে বাবু, এই অসপানা গায়ে এত রাতে আর কে ঘর থেকে বের উঠবে? সবাই দরজায় খিলেটি শুয়ে পড়িছে। রাস্তায় একটা লাইট পর্যন্ত নেই। আপনাদের এখানে পঞ্চায়েত প্রধানকে অন্তত রাস্তার লাইটের জন্য আবেদন করতে পারেন তো। গারোয়ান শব্দ করে হেসে বলল, পঞ্চায়েত প্রধান? সে আবার কি গা? মুদের এই গায়ে জমিদার বাবুই আসেন কেবল। ওকে বলে কোনো কাজ হয় নাই। ও ইংরেজ সরকারের পাশ আটতেই ব্যস্ত। কথাটা শুনে শান্তনু যেন আকাশ থেকে পড়ল। জমিদার, ইংরেজ সরকার, কি সব বলছেন এই ভদ্রলোক? আসলে আজকে নেশাটা একটু বেশি করে ফেলেছে মনে হয়। সে আর কোনো কথা না বাড়িয়ে চুপ করে গেল। বেশ কিছুক্ষণ পর শান্তনু আবার প্রশ্ন করল, আর কতক্ষণ দাদা? আর বেশিক্ষণ লয় বাবু, এলুম বলে। শান্তনু আবার চুপ করে গেল। কিন্তু এবার গারোয়ান ভদ্রলোক আর চুপ করলেন না। বেশ ভারী স্বরে তিনি বললেন কথাটা, মোর কথাটা আপনার বিশ্বাস হলো না, তাই না বাবু? কোন কথাটা? ওই যে মুই জমিদার আর ইংরেজ সরকারি যে কথাখানা আপনারে কইলুম। শান্তনু মুচকি হেসে বলল, কি করে আর বিশ্বাস হবে তুমি বলো? শোনো, আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি জমিদার আর ইংরেজ সাহেবের কথা বলো, তাহলে আমি কেন, কোনো মানুষই বিশ্বাস করবে না। শান্তনুর কথা শেষ হতে না হতেই গাড়িটা থেমে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এই কি থামলে যে? চলে এলাম নাকি? গারোয়ান গাড়ি থেকে নেমে বলল, আগে এইখান থেকে কিছুটা পথ জঙ্গলের, ঘন ঘন গাছপালা থাকায় আমার গাড়ি সেখানে যাবে না। আপনাকে একটু কষ্ট করি হেঁটে যেতে হবে। চলেন, আমি দিয়ে আসছি আপনাকে। আরে না না, তোমায় ব্যস্ত হতে হবে না, আমি অচিন্তকে ফোন করে ডাকছি, ও এসে নিয়ে যাবে। শান্তনুর কথায় গারোয়ান ভদ্রলোক আবার একবার হেসে উঠলেন। তারপর বললেন, কি বললেন? ফইন? ও সব এ সময় কোথা থেকে আসবে? শান্তনুর মাথাটা এবার চট করে গরম হয়ে গেল। লোকটা এবার বড্ড বেশি ভাটাচ্ছে। প্রথমে জমিদার, তারপর ইংরেজ সরকার, এখন নাকি ফোন চলবে না। সহ্য যখন করতে পারে না, তখন এত মদ খায় কেন কে জানে। কোনো কথা না বলে শান্তনু পকেট থেকে ফোনটা বের করল, পাওয়ার বাটনটা চিপল। অচিন্তকে একটা ফোন করতে হবে, তাহলে এতটা রাস্তা হেঁটে যাওয়া অসম্ভব। কিন্তু ফোনটা অন হচ্ছে না কেন? বারবার শান্তনু পাওয়ার বাটনটায় চাপ দিল, না, তাও অন হচ্ছে না। তাহলে কি চার্জ শেষ হয়ে গেল? কিন্তু ট্রেন থেকে নামার সময় সে ফোনের স্ক্রিনে 50% চার্জ দেখেছিল। সে মনে মনে ভাবল, হতেই পারে, ইলেকট্রনিক্স জিনিস, হয়তো চার্জ শেষ হয়ে গেছে। কিন্তু এখন তাহলে
একটাই উপায়, এই গাড়োয়ানটাকে নিয়ে হাঁটা দিতে হবে। শান্তনু বেজার মুখে বলল, হ্যাঁ চলো চলো হাঁটাই দিই। কটা বাজলো কে জানে। কথাটা বলেই সে তার ডিজিটাল ওয়াচটার দিকে তাকালো। হায় রে, সেটাও অন হচ্ছে না। সেটারও পাওয়ার বাটনটা বারবার টিপল শান্তনু, কোনোভাবেই সেটাকে অন করতে পারল না। তবে কি এটারও ব্যাটারি শেষ? কিন্তু তার ভাবনার মাঝে আঘাত করে গাড়োয়ান বলল, চলেন বাবু, মুই মালপত্র নিচ্ছি, আপনি এগান। শান্তনু আর কোনো কথা বলল না, গাড়োয়ানের পেছন পেছন চলতে শুরু করলো। বেশ খানিকটা যাওয়ার পর গাড়োয়ান বলল, সাবধানে আইবেন, এইখানে অনেক পায়ে খোঁচা লাগার মতো জিনিস আছে। পায়ে খোঁচা লাগার মতো জিনিস মানে? আগে টালির টুকরা, গরু মহিষের শিং, আর আর কি আছে? আর এগুলো এখানে এলোই বা কি করে? আর আছে মাইন্সের টুকরো টুকরো ঝলসে যাওয়া হাড়। শান্তনু অবাক হয়ে প্রশ্ন করল, হাড় মানে? গাড়োয়ান ততক্ষণে নিজের পথ চলা থামিয়ে দিয়েছে। তাকে দেখে শান্তনুও থেমে গেছে। গাড়োয়ানের পেছন দিকটা ভীষণ অন্ধকার, ভীষণ। শান্তনুর ভয় লাগছে। এই লোকটা কি তবে কোনো চোর ডাকাত? ইচ্ছে করে তাকে গালগল্প শুনিয়ে জঙ্গলে এনেছে লুট করবে বলে? অচিন্তটাও বলিহারি, জ্ঞান আক্কেল নেই, একা তাকে ফেলে চলে এসেছে। শান্তনু খুব শান্ত স্বরে প্রশ্ন করল, এই থামলে যে, এসে গেছি। সামনেই আপনার মন্দির বাবু, মু আর এগোতে পারুম না। গাড়োয়ানের স্বর শুনে শান্তনু অবাক হয়ে গেল। এই ভদ্রলোক এতক্ষণ বেশ শান্ত স্বরেই তার সাথে কথা বলছিল, এখন তার স্বরটা কেমন যেন খোনা খোনা। শান্তনু বলল, হ্যাঁ ঠিক আছে, কত হলো তোমার? আগে 5 পয়সা দিবেন আপনি। শান্তনু অবাক হয়ে বলল, হ্যাঁ কত? 5 পয়সা? আরে 5 পয়সা আমি এখন কোথায় পাবো? তুমি আজকের দিনে দাঁড়িয়ে 5 পয়সা চাইছো? আরে মুখে বলো না তোমার 500 টাকা চাই। গাড়োয়ান এখনো পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। সেই অবস্থাতেই সে বলল, 500? মা গো, অত টাকা নিয়ে আমি কি করব? আমার 5 পয়সা দিলেই হবে, আমি চলে যাই। আপনি দিয়ে দেন আমার 5 পয়সা, আমি যাই। শান্তনুর মাথা দিয়ে যেন আগুন ছুটছে এখন। ভদ্রলোক এতটাই নেশা করেছে যে এখন সে 5 পয়সার যুগে পড়ে আছে। পকেটে হাত দিল শান্তনু, মানিব্যাগটা বের করে তাতে হাত দিতে যাবে এমন সময় গাড়োয়ান ভদ্রলোক শান্তনুর দিকে ফিরে দাঁড়ালো। তাকে দেখে শান্তনু ছিটকে খানিকটা পেছনে সরে গেল। কে কে এটা? এটা মানুষ? এর শরীর তো পুরো ঝলসে যাওয়া, চামড়া গলে হাড় বেরিয়ে আসা মানুষটার সাথে এতক্ষণ কথা বলছিল শান্তনু। না না, এ হতে পারে না, এটা কোনো স্বপ্ন, এ সম্ভব নয়, কখনো না। মানুষটা তার দিকে এগিয়ে আসছে। কি করবে সে শান্তনুর সাথে? শান্তনু চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। ঠিক তখনই ধরফর করে বিছানায় উঠে বসল শান্তনু। উফ, তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল? বাপ রে বাপ, কি ভয়ানক স্বপ্ন! কিন্তু এটা কোথায় আছে সে? একটা ঘরে বন্দি। ধীরে ধীরে বিছানা ছেড়ে এসে দরজা খুলল শান্তনু। তার সামনে বিশাল এক বারান্দা। বারান্দায় এসে দাঁড়ালো সে। সামনে যতদূর চোখ যায় কেবল জঙ্গল, শাল, মহুয়া, পলাশের জঙ্গল। আর সেই জঙ্গলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট পাহাড়, লোকে যেটাকে মাকাল ঢিবি বলে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে বুঝল আসলে সে হোটেলে এসে গেছে। মনে মনে স্বস্তি পেল শান্তনু। আজ থেকে এখন এটাই তার কর্মস্থল। কিন্তু সে এখানে এলো কিভাবে? রাতে গাড়োয়ান তাকে নিয়ে হাঁটছিল, তারপর না, আর কিছু মনে পড়ছে না তার। হঠাৎ করেই একটা ডাকে
ঘোর কাটল শান্তনুর। কেমন লাগছে স্যার? ভালো লাগছে তো? পেছন ফিরে তাকালো শান্তনু। কখন যে তার পেছনে অচিন্ত এসে দাঁড়িয়েছে সে বুঝতে পারেনি। তার প্রশ্নের উত্তরে কিছু বলতে যাবে এমন সময় অচিন্ত নিজেই বলল, আসলে গাড়োয়ান ব্যাটাটা পাজি ছিল, আপনাকে বোধহয় জঙ্গলে ফেলে রেখে পালিয়ে গেছিল। আমি যখন আপনাকে পেলাম তখন আপনি অজ্ঞান হয়ে জঙ্গলের মধ্যে পড়েছিলেন। তারপর আমি আপনাকে এখানে নিয়ে আসি। তবে গাড়োয়ান ব্যাটাটা কেন এরকম করলো? অথচ দেখুন, আপনার যে কটা ব্যাগ দেখেছিলাম সেই কটা ব্যাগই অক্ষত আছে। আপনার ঘড়ি, মোবাইল কিচ্ছু নেয়নি ব্যাটা। তবে পালালো কেন কে জানে, ঠিক বুঝতে পারছি না। শান্তনু হাতের দিকে তাকালো। হ্যাঁ, হ্যান্ডওয়াচটা এখনও আছে তার হাতে। সে সেটার দিকে তাকাতেই তার লাইট জ্বলে উঠল। সকাল 7:05। ব্যস্ত হয়ে শান্তনু মোবাইলটা পকেট থেকে বের করল। পাওয়ার বাটনটা চাপতেই সেটার আলো জ্বলে উঠল। 49% চার্জ রয়েছে এখনও সেটাতে। তবে রাতে কি হয়েছিল এগুলোর? আজকে পুরো সকালটাই হোটেলের চারপাশটা কেবল ঘুরে দেখেছে শান্তনু। তাকে এই কাজে সাহায্য করেছে অচিন্ত। দুপুরের খাবারটাও বেশ ভালোই ছিল। কাতলা মাছের ঝোল, শাক ভাজা, টমেটোর চাটনি দিয়ে বেশ পেট পুড়ে খেয়েছে সে। সারাদিনে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি শান্তনুকে, কেবল একটা সমস্যা ছাড়া। হোটেলে কর্মরত সব লেবাররাই বিকেল 4টে বাজলেই তল্পি তল্পা গুটিয়ে পালিয়ে যায়। এমনকি রান্নার মেয়েটাও নাকি রাতের খাবারটা বিকেল 4টের মধ্যে বানিয়ে দিয়ে চলে যাবে। তার থেকেও বড় ব্যাপার হলো, অচিন্ত বলেছে সেও সন্ধে নামার আগে নিজের হোটেলে ফিরে যাবে। শান্তনু তাকে জিজ্ঞেস করেছিল সে এখানে কেন থাকে না। অচিন্ত বলেছে এই জঙ্গলে থাকলে তার রাতে ঘুম হয় না, তাই সে মেন টাউনে একটা হোটেল ভাড়া নিয়ে থাকে। সন্ধে 6টা বাজতেই অচিন্ত নিজের বাইকটা নিয়ে কেটে পড়ল। শান্তনু ফ্লাস্কে রাখা চা একটা কাপে ঢেলে বারান্দায় চেয়ারে বসে এদিক ওদিক দেখতে লাগলো। আজকে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। এইসব এলাকায় এমনি ভীষণ ঠান্ডা পড়ে, আজকের ঠান্ডাটা যেন একটু বেশি। মোবাইলে প্রত্যেকটা রুমের একটা করে ছবি তুলেছে শান্তনু। টেবিলের ওপর ল্যাপটপ রেখে ডেটা কেবিল দিয়ে সেগুলোকে ল্যাপটপে ট্রান্সফার করে নিল সে। এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ছবিগুলোকে ভালো করে দেখতে লাগলো। এমনি হোটেলটার স্ট্রাকচারটা ভালোই লেগেছে তার। তবে যে ইন্টেরিয়ার ডিজাইনের লেআউটটা বানিয়েছে সেই লোকটা একটু ফাঁকি মেরেছে বলেই মনে হচ্ছে শান্তনুর। এত বড় একটা হোটেল, তার কাজে ফাঁকি থাকা মানে হোটেলের বদনাম। শান্তনু ল্যাপটপের স্ক্রিনে প্রায় ডুবেই গিয়েছিল। ঠিক সেই সময় তার ঘাড়ের কাছে একটু বাতাস অনুভব করল সে। ঘাড়টা একবার নাড়িয়ে আবার কাজে মন দিল শান্তনু। মিনিট 2 পর একইভাবে আরও একবার ঘাড়ের কাছে বাতাস অনুভব করল সে। এবার মুখটা তুলে সামনের দিকে তাকালো। তার মনে হলো ঠিক তার পেছনে দাঁড়িয়ে তার ঘাড়ের কাছে মুখ এনে কেউ নিঃশ্বাস নিচ্ছে। হ্যাঁ, হালকা একটা নিঃশ্বাসের শব্দ আসছে তার কানে। ভয়ে শান্তনুর হাত পা ঠান্ডা হয়ে গেল। নিজের মধ্যে সমস্ত শক্তি সঞ্চয় করে সে পেছন ফিরে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার সমস্ত সত্তা লোপ পেয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। তার পেছনে দাঁড়িয়ে একদল বাচ্চা ছেলে মেয়ে, প্রত্যেকে রুগ্ন, অথচ তাদের চোখে কি ভীষণ তেজ। শান্তনু অবাক হয়ে প্রশ্ন করল, কে কে তোমরা? কোথেকে এলে? কি কি চাই? বাচ্চাগুলো কোনো কথা বলল না, কেবল এক দৃষ্টে শান্তনুর দিকে তাকিয়ে রইল। এই শীতেও তাদের খালি শরীর বলে দিচ্ছে আসলে তারা ঠিক কতটা অসহায়। কিন্তু তাদের শরীরে অসহায়তা থাকলেও তাদের চোখে নেই কোনো অসহায়তা। তাদের চোখের চাউনিতে শান্তনু যেন ঝলসে যাচ্ছে। তার শরীর জ্বালা করছে, মনে হচ্ছে শীতবস্ত্রগুলো এক এক করে খুলে ফেলে দিতে। শান্তনু নিজেকে খানিকটা সামলে আবার প্রশ্ন করল, কোনো কথা বলছো না কেন তোমরা? কে কে তোমরা? বাচ্চাগুলো এবারেও কোনো কথা বলল না, কেবল সেই একই দৃষ্টে তাকিয়ে রইল শান্তনুর দিকে। শান্তনু বুঝল এদেরকে কথা বলানোর কোনো উপায় নেই।
কিন্তু এই ব্যাপারটা কর্তৃপক্ষকে জানানো দরকার। সে টেবিলে থাকা মোবাইলটা হাতে তুলে নিল। এদের সবার একটা ফটো তোলা দরকার, কর্তৃপক্ষকে মেল করা যাবে। মোবাইলটা হাতে নিয়ে আবার পাওয়ার বাটনটা প্রেস করলো শান্তনু, কিন্তু না, মোবাইল অন হলো না। শান্তনুর চোখ পড়ল ল্যাপটপটার দিকে, সেটারও স্ক্রিনে কোনো আলো নেই। শান্তনু মাউস প্যাডটায় আঙুল দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখল, না, কোনো কাজ হচ্ছে না। ল্যাপটপের পাওয়ার বাটনটা প্রেস করলো, একবার, দুবার, তিনবার, বারবার, তাতেও কোনো লাভ হলো না। তাহলে কি যান্ত্রিক সব জিনিসগুলো কালকের মতোই অকেজো হয়ে গেছে? কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? কিভাবে? এতক্ষণ তো ল্যাপটপ, ফোন সবই চলছিল, তাহলে? আর একটা বিষয় লক্ষ্য করে শান্তনুর বুকটা ছ্যাঁত করে উঠল। বাচ্চাগুলোকে দেখার পর থেকে এই হোটেলের একটা আলো জ্বলছে না। পুরো হোটেলটা একটা শ্মশান পুরীতে পরিণত হয়েছে মনে হচ্ছে। বাচ্চাগুলো এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছে। ভয়ে হাত পা কাঁপছে শান্তনুর। চিৎকার করতে হবে, তা না হলে সে বাঁচতে পারবে না। কিন্তু গলার স্বর কোথায়? কেউ যেন তার গলার স্বরটা নিয়ে নিয়েছে। অস্পষ্ট একটা গোঙানি ছাড়া তার গলায় আর কোনো স্বর নেই। শান্তনু পেছনের দিকে সরে যাচ্ছে একটু একটু করে, আর বাচ্চাগুলো তার দিকে এগিয়ে আসছে ঠিক সেই সমানুপাতে। শান্তনু গলায় জোর দিয়ে একবার চিৎকার করল, কি চাও তোমরা? হ্যাঁ, কেন এমন করছো? এবার বাচ্চাগুলো কথা বলল। একসাথে এক সুরে চিৎকার করে উঠল তারা, মদের পিঠে দিবে বাবু, পিঠে ভাগ দিবে, স্বাধীনতা দিবে বাবু। শান্তনুর মাথাটা ঘুরছে, তার হাত পা ক্রমশ অবশ হয়ে আসছে। তার সামনে একদল উন্মাদ বাচ্চাদের দল, তারা নাকি ভিটে চায়, ভাত চায়। স্বাধীনতার এতগুলো বছর পরেও তারা কিসের স্বাধীনতা চায়? কে এরা? শান্তনুর মৃত্যু? হে, এরা কারা? ঠিক এই সময় হঠাৎ ভেসে আসা একটা কণ্ঠস্বরে কেঁপে উঠল পুরো হোটেলটা। দাঁড়া তোরা! একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো বাচ্চাগুলোর পেছন থেকে। মুহূর্তে যেন উধাও হয়ে গেল বাচ্চাগুলো। শান্তনু মাথায় হাত দিয়ে বসে পড়ল মেঝেতে। সামনে থেকে এক আদিবাসী মহিলা ছুটে এলো শান্তনুর দিকে, তার হাতে একটা মাটির গ্লাসে জল। ব্যস্ত হয়ে সে বলল, বাবু, জয়েল খান, ভয় পাইছেন দেখছি। ওরা আর আসবে ক্লাই বাবু, আর আসবে ক্লাই ওরা। মহিলার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে ফেলল শান্তনু। তারপর উঠে চেয়ারে গিয়ে বসল। মহিলার পরনে একটা নোংরা শাড়ি। শাড়িটা এতটাই নোংরা যে আসলে নতুন অবস্থায় সেটার রং কী ছিল সেটাই বোঝা যাচ্ছে না। শাড়িটা হাঁটুর ওপর তোলা, ওপরে ব্লাউজ নেই, চুলগুলো এক জায়গায় খোঁপা করে বাঁধা, আর তাতে নাম না জানা কোনো এক ফুল। শান্তনু মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ওরা ওরা কারা? আমাকে ওইভাবে আক্রমণ করতে এসেছিল কেন? মহিলাটি শান্তনুর দিকে তাকিয়ে বলল, ওরা এই গাঁয়েরই বাচ্চা বাবু, আপনার থেকে চাইতে এসছিল কিছু একটা হবে। কি চাইতে এসেছিল? স্বাধীনতা, ভাত, ভিটে। মুহূর্তে শান্তনুর মাথাটা যেন গরম হয়ে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল সে। সেই যখন থেকে এসেছি একটাই কথা, স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আরে দেশ স্বাধীন হয়েছে বহু বছর আগে, আর এরা এখনো স্বাধীনতা চাইছে। আর আমার থেকে চাইছে কেন? হ্যাঁ, আমি কি স্বাধীনতাকে পকেটে নিয়ে ঘুরছি নাকি? মহিলাটি মুচকি হাসল, তারপর শান্ত স্বরে বলল, কবে হয়েছে এই দেশ স্বাধীন বাবু? আমরা তো এখনো অপেক্ষা করে বসে আছি। শান্তনু আবার গর্জে উঠল, এই যাও তো তুমি এখান থেকে, যত সব অপদার্থের দল, মূর্খ কণ্ঠ। না, এইখানে চাকরি করা যাবে না। আমাকে কালকেই রিজাইন দিতে হবে। এই এত চাপ সহ্য করে চাকরি করা আমার পক্ষে অসম্ভব। কোথায় ফিরে যাইবেন বাবু? কোথায় যাবো মানে? হ্যাঁ, কলকাতা যাব, যেখানে আমার বাড়ি। সেখানে গিয়ে একটা চাকরি দেখে নেব। এখানে আর আমার ভালো লাগছে না। আপনি যাইতে পারবেন লাই, উহারা আপনাকে যেতে দিবে ক্লাই। উহারা আপনাকে উহাদের সাথে লয়ে যাবে, তবেই উহাদের মুক্তি।
এই 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 মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? উহারা এই এই উহারা কারা? ওই ওই বাচ্চাগুলো, হ্যাঁ, ওই ওই বাচ্চাগুলো। আগে উহারা আপনাকে লিবেক, আপনাকে উহাদের সমস্ত কষ্টের হিসাব দিতে হবে বাবু, নতুবা উহারা আপনাকে সারবে ক্লাই আপনাকে। কিন্তু কিন্তু আমি কেন? আমি তো এই এলাকায় প্রথম এলাম, আমাকে কেন ওরা টার্গেট করছে? মহিলাটি হাসল, তারপর বলল, আপনি এখানে প্রথম লয় বাবু, আপনি আগেও এখানে আইসেছেন। কথাটা বলেই মহিলাটি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। শান্তনু কিছু বুঝে উঠতে পারল না। আচ্ছা, তবে কি এখানকার গ্রামবাসী চায় না এখানে একটা হোটেল হোক? কিন্তু কেন? শান্তনুর মাথায় এই কথাটা আসতেই ওর বুকে যেন একটু বল এলো। সে জানে কোনো অঞ্চলে হোটেল অথবা এই জাতীয় কিছু করতে গেলে সেখানকার লোকাল লোকেদের একটু সমস্যা হয়, তারা প্রতিবাদ করে। হয়তো এদের প্রতিবাদটা একটু অভিনব, এসব বাচ্চা মহিলাদের কাজে লাগিয়ে এরা হোটেলটা বন্ধ করতে চাইছে। না না, ভয় পেলে চলবে না। ভাগ্যিস সে কাউকে ফোন করে এসব কথা জানায়নি, এতে তার ভীরুতার পরিচয় পাওয়া যেত। প্রথম দিনেই কর্মক্ষেত্রে তার ইমেজ খারাপ হতো। যাক, এসব ফোন ল্যাপটপ বন্ধ হয়ে ভালোই হয়েছে, এতক্ষণে বুদ্ধি খেলেছে মাথায়। কিন্তু এইভাবে ভয় দেখিয়ে আর যাই হোক, শান্তনু চক্রবর্তীকে দমানো যাবে না। আসলে এরা জানেই না এখানে হোটেল হলে এদেরও কিছু মানুষের কর্মসংস্থান হবে। পরদিন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। একে শীতের সময়, তার ওপর এরকম মেঘলা বৃষ্টি, ঠান্ডাটা যেন শরীরে হাড়ে হাড়ে গিয়ে লাগছে। শান্তনু নিজের ঘরের ভেতরে বসেছিল, কাজের মেয়েটা নিচে রান্না করছে, দু একটা লেবার ওদিকে কাজ করছে, আর অচিন্ত নিজের হোটেলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। তাকে ফোন করেছিল শান্তনু, সে বলেছে, শান্তনুদা, আজকে আর খাটাখাটি করে লাভ নেই। এই ঠান্ডায় দোসর বৃষ্টি, এই বৃষ্টির জল এক ফোঁটা মাথায় পড়লে নিঘাত ঠান্ডা লাগবে, তারপর নাক টেনে খসখস করে কাস্তে কাস্তে কাজ হবে না। আজকের দিনটা বরং রেস্ট নিন, কাল দেখা যাবে। সারাদিন আজ আর বেশি কিছু কাজ হলো না, বসে শুয়ে কেটে গেল দিনটা। বিকেলে লেবাররা আর রান্নার মেয়েটা চলে যাওয়ার পর এদিক ওদিক খানিকটা ঘুরে এলো শান্তনু। না, আশেপাশে কোনো গ্রাম তার চোখে পড়ল না। এই জঙ্গলের ভেতরে ভেতরে অনেক আদিবাসী গ্রাম যদিও থাকে, তবে শান্তনু সেরকম কিছু দেখতে পেল না, কেবল সেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মাকাল ঢিবিটা ছাড়া। লোকে কিভাবে যে এটাকে একটা ঢিবি বলে, একটা ছোটখাটো পাহাড়। তবে শান্তনুর যেন মনে হচ্ছে সেই ঢিবিটা আগেও দেখেছে, কিন্তু কোথায়? হয়তো ইন্টারনেটে কোনো ফটোতে, কারণ এই এলাকায় সে প্রথম এসেছে। রাত 9টা নাগাদ খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বসে কিছু একটা কাজ করছিল শান্তনু। ল্যাপটপটা ভালোই চলছে এখন, কি জানি কখন আবার দুম করে অফ হয়ে যায়। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে আজকে, তা একটা সিগারেট ধরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েছিল শান্তনু। ঠিক এই সময় তার মনে হলো তার ঘরে যেন কেউ ঢুকেছে। কারোর পায়ের শব্দ পেল সে। দরজার দিকে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু তার মনে হলো ঘরের ভেতর তাকে ছাড়া অন্য আরেকজন কেউ আছে। আবারও সম্পূর্ণ হোটেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন। তার ঘরের আলো থেকে শুরু করে কোথাও একটুও আলো নেই, ঘন অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। মোমবাতিটা খুঁজতে হবে, হয়তো হ্যারিকেনেও তেল রয়েছে, কিন্তু সেটা বারান্দায়। তাকে আগে দেখতে হবে ঘরের ভেতর সত্যিই কেউ আছে কিনা। শান্তনু মনে সাহস এনে জিজ্ঞেস করল, কে? সঙ্গে সঙ্গে একটি মহিলা কণ্ঠস্বর শোনা গেল। আগে বাবু, আমি। হঠাৎ করেই আবার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। শান্তনু আর অবাক হলো না। এখানে যে কি হচ্ছে বোঝা মুশকিল। বারবার ফোন অফ হয়ে যাচ্ছে, ল্যাপটপ অফ হয়ে যাচ্ছে, যাচ্ছে তাই অবস্থা একেবারে। শান্তনু বেশ বিরক্তিকর স্বরে বলল, আমি কে? ওই যে কাল রাইতে আইসেছিলুম না, ওই। হ্যাঁ, বুঝেছি।
তা আবার স্বাধীনতা চাইতে এসেছো নাকি? আগে বাবু, আপনারে কিছু কথা বলার ছিল বটে। হ্যাঁ বলো, শুনছি। বাবু, এই জায়গায় হোটেলটি করবেন না। আমাদের ভিটে মাটি ছাড়া করবেন না বাবু, ভিটে মাটি ছাড়া করবেন না। শান্তনু হেসে উঠল, তারপর বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তাহলে তোমাদের মোটিভ। দেখলে ভয় দেখিয়ে কাজ হলো না, তখন আসল কথাটা বলতে এলে, তাই তো? মহিলাটি কোনো কথা বলল না। শান্তনু আবার বলল, তা তোমরা এতদিন কোথায় ছিলে বলো তো? যখন হোটেলটা তৈরি হচ্ছিল তখন তোমরা বাধা দিতে পারোনি? হ্যাঁ, তখন চাইতে পারোনি এসব স্বাধীনতা? এখন যখন হোটেল সম্পূর্ণ হয়ে গেছে তারপর তোমরা এসেছো ভিটে মাটি চাইতে। আজব লোকজন তোমরা। তাছাড়া হোটেলটা যখন সম্পূর্ণ হবে তখন তোমরা কত কাজ পাবে জানো? মহিলাটি আবারও কোনো কথা বলল না। শান্তনু বলল, আচ্ছা, আমি যতদূর জানি এই জায়গাটা খালি ছিল বলেই হোটেলটা তৈরি হয়েছে। আর তাছাড়া আজ বিকেলে আমি বেশ খানিকটা ঘুরে এসেছি। কই এদিক ওদিক কোনো গ্রাম দেখতে পাইনি তো। মহিলা একইভাবে চুপ, কোনো উত্তর আসছে না। শান্তনু পেছন ফিরে তাকালো। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার থেকে কয়েক হাত দূরে। অন্ধকারে তার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে এই মহিলা গতকালের সেই মহিলাই সেটা বোঝা গেল, কারণ সেই হাঁটুর ওপর পরা শাড়ি। শান্তনু বেশ ভারী স্বরে বলল, আরে কি হলো, কথা বলছো না যে? আচ্ছা শোনো, একটা কাজ করতে পারবে? তোমার ওই পাশের টেবিলে একটা মোমবাতি আছে, দাও তো। মহিলা পাশের টেবিলের দিকে হাত বাড়িয়ে মোমবাতিটা এনে রাখল শান্তনুর টেবিলে। শান্তনু টেবিলের উপর রাখা লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালল, তারপর চেয়ারটা ঘুরিয়ে মহিলার দিকে বসল। আর তারপরেই ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা। শান্তনু সামনের দিকে মুখ তুলে তাকাতেই তার সমস্ত শরীর কেঁপে উঠল। বুকের ভেতরের পিচ্ছিল প্রত্যঙ্গটার ধুকপুক বেশ কয়েক গুণ বেড়ে গেল। এ কি দেখছে শান্তনু? তার ঘর জুড়ে অসংখ্য মহিলা আর বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। সবার শরীর রুগ্ন, কিন্তু তাদের চোখে সে কি ভীষণ তেজ। সবাই চোখ বিস্ফারিত করে তার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু কেন? এত মানুষ এক লহমা এখানে এলো কি করে? তারা সবাই মিলে শান্তনুর দিকেই বা তাকিয়ে রয়েছে কেন? না না, এদের সাথে কথা বলা তো দূর, এদের কাছে থাকাও যাবে না। কখন যে এরা ঝাঁপিয়ে পড়বে শান্তনুর ওপর তা জানে না। পালাতে হবে, যে কোনো প্রকারে এখান থেকে পালাতে হবে। সামনে দরজা, কিন্তু দরজা পর্যন্ত পৌঁছতে গেলে ওদের পাশ কাটিয়ে যেতে হবে। তখন যদি ওরা লাফিয়ে পড়ে শান্তনুর ওপর। সবার চোখের তেজে যেন ঝলসে যাচ্ছে ছেলেটা, কিন্তু কিসের এত রাগ এদের? শান্তনু একটু শান্ত হলো, খুব ক্ষীণ স্বরে বলল, দেখো, আমার সাথে এই সব করে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। আমি সামান্য একটা কর্মচারী মাত্র। আমি কাল সকালে সব বলে দেবো হোটেল কর্তৃপক্ষকে। আমার হাতে কিন্তু কিচ্ছু নেই। শান্তনুর এই কথা শুনে ঘরের ভেতরের সমস্ত মানুষগুলো একসাথে হেসে উঠল। অট্ট হাসি, কি সাংঘাতিক সে আওয়াজ! ঘরের দেওয়ালগুলো যেন সেই আওয়াজে একেবারে ফেটে যাবে। অট্টহাসি থামল মিনিট 2 পর। তারপর তাদের মধ্যে মহিলা বলল, আপনি সবই জানেন জমিদার বাবু, ওদের ভিটে মাটি ও গোড়া সাহেবদের হাত থেকে তুলে দিয়েছেন। আপনি মোদের পেটের ভাত কেড়েছেন। শান্তনু উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, এই 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 তোমরা কি বলছো? হ্যাঁ, আমি আরে আরে আমি এখানে এসেছি মাত্র 2 দিন হয়েছে। আমি কিচ্ছু করিনি। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ 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 ছেড়ে দাও, প্লিজ আমাকে কিছু করো না, প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ। কিছুক্ষণ পর আর কেউ কোনো কথা বলল না। ভয়ে শান্তনুর হাত পা কাঁপছে। এবার তাকে পালাতে হবে, নইলে রক্ষে নেই। এই সব মানুষগুলো তাকে জমিদার বাবু ভেবে নিয়েছে। কি
কি জানি এদের সবার মাথা খারাপ কিনা, কোনো পাগলাগারদ থেকে পালিয়ে এখানে এসেছে কিনা জানা নেই। ইংরেজ সাহেব কবে দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু এরা এখনও সেই ইংরেজ সাহেবদের থেকে স্বাধীনতা চেয়ে বেড়াচ্ছে। এদিক ওদিক একবার দেখলো শান্তনু, তারপর দরজার দিকে দেখলো একবার তাকিয়ে, আর তারপরই এক দৌড়ে বেরিয়ে গেল দরজা দিয়ে, সিঁড়ি বেয়ে নিচে নামলো সোজা। পালাতে হবে এখান থেকে, পালাতেই হবে। কিন্তু এ কি, সামনে এরা কারা? একদল পুরুষ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সবার চোখে যেন আগুন জ্বলছে। শান্তনু বুঝলো এই আগুন জাতা আগুন নয়, এই আগুন বিদ্রোহের আগুন, উলগুলানের আগুন। কিন্তু এখন শান্তনুর কি হবে? তার সামনে পেছনে স্বয়ং মৃত্যু এসে দাঁড়িয়ে আছে। এ কি তার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো হঠাৎ করে এক একটা নরকঙ্কালে পরিণত হয়েছে। সে পেছনে তাকালো, এতক্ষণ যে মহিলা আর বাচ্চাগুলোর সাথে সে ঘরে ছিল তারাও প্রত্যেকে এসে দাঁড়িয়েছে সিঁড়ির পাড়ে, আর তারাও ধীরে ধীরে এক একটা নরকঙ্কালে পরিণত হচ্ছে। তবে কি আর কোনো উপায় নেই শান্তনুর বাঁচার? কোনো উপায় নেই। মাথাটা কেমন যেন ঘুরছে। সে ধীরে ধীরে লুটিয়ে পড়ছে মেঝেতে। তার ধীরে ধীরে চৈতন্য হারানো শরীরটা ঘিরে দাঁড়িয়ে আছে সেই নরকঙ্কালগুলো, আর সবাই তার বুকের ওপর ঝুঁকে পড়েছে। কি দেখছে তারা? কাকে দেখছে? কেন দেখছে? শান্তনুর চোখটা খোলা রয়েছে। সে তাকিয়ে আছে বাইরের দিকে। বাইরে একটা গ্রাম দেখতে পাচ্ছে সে। গ্রামের নাম মাকাল ঢিবির পাড়। ছোট্ট ছোট্ট খড়ের চালের ঘর সেখানে। উঠোনে খোঁটায় গরু ছাগল বাঁধা। পাশে মুরগি তার ছানাপোনাদের নিয়ে চড়ে বেড়াচ্ছে। হঠাৎ করেই একটা লোক ছুটে এসে বলল, জমিদার বাবু এসেছেন, তোরা ঘরে ঢোকে না, ঘরে ঢোক। সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত মহিলা তাদের বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকে গেল, আর সমস্ত পুরুষরা ভারতের পতাকা হাতে একে অপরের পাশে দাঁড়ালো। দূর থেকে জমিদার আসছেন পালকি চড়ে। তার পালকির সাথে সাথে চলেছেন কয়েকজন গোড়া সাহেবের পুলিশ, তাদের সবার হাতে রাইফেল, চাবুক। গ্রামের বাইরে এসে দাঁড়ালো জমিদার বাবুর পালকি। পর্দা সরিয়ে পালকি থেকে নামলেন জমিদার রুদ্রনারায়ণ। পরনে ধুতি, পাঞ্জাবি, হাতে লাঠি, মাথার সমস্ত চুল সাদা। সাহেবী কায়দায় দাঁড়ালেন তিনি। তারপর হুঙ্কার দিলেন, তোরা আমাকে কি বোকা ভেবেছিস? এই গ্রাম তোদের ছাড়তেই হবে। আমি ব্যাটন সাহেবকে কথা দিয়েছি, এই জমির উপরেই ওর কোঠা বাড়ি হবে, আর সেই কথার খেলাপ আমি করতে পারবো না। এই মাকাল ঢিবির পাড়ে তিনি নিজের কোঠা বানাবেন, তার অনেক দিনের শখ। আর আমি গোড়া সাহেবের কাছে ছোট কথা পারবো না, কথার খেলাপ করতে পারবো না। গ্রামের মধ্যেকার একটা বছর 25-এর ছেলে পতাকা হাতে এগিয়ে এলো। খুব শান্ত স্বরে রুদ্রনারায়ণের দিকে তাকিয়ে বলল, বাবু, আপনার প্রজা মোরা, মদের উপর এমন কর্ম কইরবেন না বাবু। বাচ্চাগুলোর মুখের দিকে একবার তাকান। কোথায় কোথায় যাবো মোরা? হ্যাঁ, কোথায় যাব? রুদ্রনারায়ণ হেসে বললেন, বিপ্লব, তুই ওদের নেতা হয়েছিস, তা ভালো, কিন্তু কিচ্ছু করতে পারবি না। আর তোরা কোথায় যাবি তার ব্যবস্থাও আমি করে দেব নাকি? হ্যাঁ, যেদিকে পারিস চলে যা, তবে আগামী 2 দিনের মধ্যে আমার এই জায়গাটা খালি চাই। আর তাছাড়া তোদের জঙ্গলে থেকে অভ্যেস, জঙ্গলের ভিতরে কোথাও একটা ঘর বেঁধে নিস। বিপ্লবের চোয়াল শক্ত হলো। সে দৃঢ় কণ্ঠে বলে উঠল, মোরা এইখান হইতে কোথাও যাবুকলাই। এই আপনার বই তো দইগলা জমিদারদের জন্য মোদের দেশ কই নদী স্বাধীন হবে গলাই। দইগলা জমিনদার দইগলা মোদের ভিটে মোদের পেটের ভাই তো আমরা কাইতে দেব গলাই। কোনোদিন যাব। রুদ্রনারায়ণ হুঙ্কার দিয়ে হেসে উঠলেন, আর তারপর গোরা সাহেবদের পুলিশের দিকে তাকিয়ে হুঙ্কার করলেন, Hit them. They are all wild. আর তারপরেই নেমে এলো সেই ওয়াইল্ড মানুষদের ওপর চাবুকের আঘাত। মাটিতে ফেলে তাদের হাত পিষে ফেলা হলো গাম্বুট দিয়ে।
ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে গ্রামের মহিলারা। তাদের ওপরেও নেমে এলো অমানবিক অত্যাচার। তাদের শাড়ি খুলিয়ে উলঙ্গ করে সারি সারি দাঁড় করিয়ে দেওয়া হলো। তারপর জমিদার রুদ্রনারায়ণ তাদের সবার দিকে তাকিয়ে বেছে নিলেন আজ তার রাতের বিছানা সঙ্গী। অনেক রাতে গ্রামের সবাই এক জায়গায় জমা হলো। একটা বটগাছের নিচে দাঁড়িয়ে বিপ্লব বলল, মোরা এর অত্যাচার সহ্য করবো ক্লাই। মোরা চিরকাইল এইভাবে জমিনদার আইর গয়রা সাহেবদের নিকট হারবো ক্লাই। তাই আজ রাইতে মোরা অর্থাৎ এই গায়ের সাইকেল মরদেরা জমিনদারদের শেষ করবো। ওর কুঠিতে আজ মারবো ওকে, কিন্তু মনে রাখো মোরা যদি লা মারতে পারে জমিনদারকে তাইবে ওরা মোদের বাঁচতে দেবে ক্লাই। তাই তাই ওয়াদেরকে হাইতে মরতে থাইকে মোরা নিজেরাই মরবো। শুনে রাখ গ্রামের বউয়েরা, সব শুনে রাখ, তোমরা সব ওই মাকাল ঢিবির ওপর চোখ রাখবে। যদি মই ওই ঢিবির ওপর পতাকা তুলে রাখি তাহলে ভাববে মোরা জয়ী হইলাম, কিন্তু যদি পতাকা নামানো দেখ তাহলে তাহলে সবাই ঘর ছেড়ে জঙ্গলের দিকে পালায় যাবে। সবাই রাজি হওয়ার পর গ্রামের ছেলেরা কাস্তে, কাটারি আর ভারতের পতাকা হাতে বেরিয়ে পড়ল। গ্রামে পড়ে রইল সমস্ত মহিলারা ও বাচ্চারা। ঠিক এই সময় কিছুটা দূর থেকে বেরিয়ে এলো ঘনা। ঘনা জমিদার রুদ্রনারায়ণের ভাই বজ্রনারায়ণের খুব কাছের লোক। সে সবটা শুনে অন্য পথে দৌড় লাগালো জমিদার বাড়ির দিকে। খবরটা বজ্রনারায়ণকে দিতে হবে। এদিকে গ্রামের মেয়েরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যদি তারা পতাকা নামানো দেখে তাহলে সবাই আগুনে পুড়ে একসাথে মরবে। কারণ তারা জানে মৌচাকে ঢিল পড়লে মৌমাছিরা তাদের ছাড়বে না, খুঁজে খুঁজে মারবে। তাই ওদের হাতে মরার থেকে ভালো সম্মানের সাথে আগুনে পুড়ে মরা। ওরা সবাই নিজেদের ঘর থেকে কেরোসিন তেল বের করে রাখল। আকাশের চাঁদ এখন অনেকটা পশ্চিমে সরে গেছে, সুতরাং ঘণ্টাখানেক হয়েছে গ্রামের ছেলেরা বেরিয়েছে, কিন্তু এখনো কোনো খবর পাওয়া যায়নি। মাকাল ঢিবির ওপরে কাউকে দেখা যায়নি। তবে এখনো গ্রামের মহিলারা সেদিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ করে একটা মহিলা উঠে দাঁড়িয়ে বলল, মাকাল ঢিবিতে মানুষ দেখা গেছে বটে। সব মহিলারা উঠে সেদিকে তাকালো, কিন্তু হায়, সেখানে যে মানুষটা উঠেছে তার হাতের পতাকাটা নামানো। মহিলারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। একে অপরের গায়ে কেরোসিন ঢালতে শুরু করেছে। বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে চিৎকার করছে তারা। তখনই তাদের মধ্যে একজন একটা দেশলাই জ্বালিয়ে নিজের গায়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল তারা। গভীর আর্তনাদে ভরে উঠল গ্রামটা। শিশুরা মাকে জড়িয়ে রেখেছে তখনও। তাদের মা জননী আজ তাদের বাঁচাতে পারবে না। একে একে ঘর বাড়ি সব পুড়তে শুরু করলো। ঠিক তখনই মাকাল ঢিবির ওপর উঠল বিপ্লব। তারা জমিদারকে শেষ করেছে, তারা জিতেছে আজকে। খুশির সীমা নেই তাদের। কিন্তু কি দেখছে বিপ্লব? তাদের গ্রাম এভাবে জ্বলছে কেন? ঢিবির ওপর থেকে দৌড় লাগালো তারা, কিন্তু যতক্ষণে তারা গ্রামে এসে পৌঁছলো ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তাদের সকলের স্ত্রী, মা, বোন, সন্তানদের ততক্ষণে আগুন গিলে ফেলেছে। তারপর আর নিজেদের রুখতে পারেনি বিপ্লবরা। একে একে তারাও ঝাঁপ দিল সেই আগুনে। আর মাকাল ঢিবির ওপর থেকে এসব দাঁড়িয়ে দেখছিল ঘনা, কারণ এই নির্মম পরিণতির মূল পাণ্ডা ছিল সে। জমিদারকে খুন করার ষড়যন্ত্রের খবর পেয়ে ছুটে গিয়েছিল ঘনা, কিন্তু জমিদার রুদ্রনারায়ণকে কিছুই বলেনি সে। সেই সব কথা বলেছিল বজ্রনারায়ণকে, এবং তার আদেশে এই গ্রামের মানুষদের জন্য পেছনের দরজাটা খুলে দিয়েছিল সে। তারপর নিজের চোখে দেখেছিল জমিদার রুদ্রনারায়ণের হত্যা। আর তারপর একটা পতাকা হাতে এসে উঠে দাঁড়িয়েছিল মাকাল ঢিবির ওপর। পতাকাটা নিচে নামিয়ে হেরে যাওয়ার সংকেত দিয়েছিল গ্রামের মহিলাদের, যার ফলস্বরূপ একটা গোটা গ্রাম ঝলসে গিয়েছিল। পুড়ে ঝলসে গিয়েছিল মাকাল ঢিবির পাড়ের গ্রাম। আসলে বজ্রনারায়ণের জমিদারি সিংহাসন দরকার ছিল, তাই সে কয়েকটা মোহর দিয়ে ঘনার মুখ বন্ধ করে দিয়েছিল, আর তাকে বলেছিল মাকাল ঢিবিতে উঠে সে যেন পতাকা নিচের দিক করে ধরে। বজ্রনারায়ণ এক ঢিলে দুই পাখি মেরেছিল। গ্রামের জমিটা সে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল আর নিজে দখল করেছিল জমিদারি।
মাকালঢিবির পাড়ের গ্রাম যখন জ্বলছিল তখন সেখানে ঘনার পাশে এসে দাঁড়িয়েছিল বজ্রনারায়ণ। এক ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল ঘনাকে। ঘনার রক্তাক্ত দেহটা মাকালঢিবির নিচে এসে পড়েছিল। বজ্রনারায়ণ তখন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দেখছিল মাকালঢিবির পাড়ের গ্রামের ধ্বংসলীলা। আর সেই বজ্রনারায়ণকে দেখে কেঁপে উঠেছিল শান্তনু। তাকে একদম অবিকল শান্তনুর মতো দেখতে। শান্তনুর চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তাকে কয়েকটা বাচ্চা মিলে টানতে টানতে নিয়ে যাচ্ছিল মাকালঢিবির ওপর। টেনে হিঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে উঠছিল শান্তনুর শরীর, কিন্তু তার কিছু করার ছিল না। আজ ওদের প্রতিশোধ নেওয়ার দিন। ওরা আজ প্রতিশোধ নেবে। এতক্ষণ আপনারা শুনছিলেন মাকালঢিবির পাড়, রচনা রাজকুমার মাহাতো। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌমদীপ, ঋদ্ধি, আর্য, তৃষা, ইন্দ্রনীল এবং দিব্যেন্দু। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি। শব্দ সংযোজন সুদেশনা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ ও রণজয়। এই গল্পের প্রচ্ছদ নির্মাণে ছিল পিক্সেলেট থেকে সমীর। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনসের জন্য। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা রোমাঞ্চকর উপস্থাপনার সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফ্রিকি ফ্রাইডে স্টোরি শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।